আমন্ত্রণ মেগা ডিজিটাল স্কেল দেশ 24-এ আপনাদের সাথে থাকছি আমি শাহনাজ শাহরিয়ার। কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে নিহত আলিমুজ্জামানের মরদেহ ভোমরা বন্দর দিয়ে গ্রামের বাড়িতে পৌঁছেছে। বিকেলে বেনাপোল দিয়ে আসছে আরও 5 জনের মরদেহ। এর মধ্যে দুই দেশের সব প্রক্রিয়া শেষে সাতক্ষীরার আলিমুজ্জামান সাজুর মরদেহ বুঝে নিয়েছে পরিবার। বাদাস্তর কালীগঞ্জ উপজেলার বরেয়া গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে। তবে আসছে না রেবতী সরকারের মরদেহ, তার সৎকার কলকাতায় করা হয়েছে। অন্যদিকে বিকেলের মধ্যে দেশে পৌঁছানোর কথা রয়েছে সাভারের ব্যবসায়ী ও সাংবাদিক দেবাশিস দত্ত, তার স্ত্রী, সন্তান এবং শ্বশুরের মরদেহ। এর মধ্যে তাদের শেষ বিদায় সম্পন্ন করতে কুষ্টিয়া এবং সাভারে সব ধরনের প্রস্তুতি নিয়েছে পরিবার। বেনাপোল চেকপোস্ট দিয়ে আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন তহিদুর রহমান। তহিদুর রহমান, মরদেহ হস্তান্তরের সবশেষ কি অবস্থা? শাহনাজ, কিছুক্ষণের মধ্যেই মরদেহগুলি হস্তান্তর হবে। আপনি দেখছেন যে আমার ঠিক ডান পাশেই সীমান্ত ঘেঁষে অর্থাৎ ইমিগ্রেশন চেকপোস্ট ঘেঁষে ভারত সীমান্তে অপেক্ষা করছে লাশবাহী 3টি গাড়ি। এই গাড়িগুলিতেই নেওয়া হবে 5 জনের মরদেহ, অর্থাৎ সাভারের আমিনবাজারের যে ব্যবসায়ী জুবায়ের বাবু তাকে নেওয়া হবে একটি লাশবাহী গাড়িতে, বাকি দুটিতে নেওয়া হবে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশিস দত্ত সহ তার পরিবারের 4 জনের মরদেহ। ইতিমধ্যে মরদেহ বেনাপোলের ঠিক বিপরীতে ভারতের যে ইমিগ্রেশন সেখানে এসে পৌঁছাচ্ছে। 4:45 থেকে তাদের মরদেহবাহী অ্যাম্বুলেন্সগুলি আসা শুরু হয়। 3টি অ্যাম্বুলেন্সে 5টি মরদেহ এসে পৌঁছাতে প্রায় 4:30 বাজে। এরপরে খুব দ্রুততার সাথেই সেখানে আনুষ্ঠানিকতা শেষ করে এপারে পাঠানোর প্রস্তুতি চলছে। আপনি দেখছেন যে সীমান্তের একেবারে নোম্যান্স ল্যান্ডে সাংবাদিক, স্বজন সহ উৎসুক মানুষের ভিড় রয়েছে। শোকাতুর স্বজনদের অপেক্ষা আরো বেশি কষ্টের এবং বেদনাদায়ক। ওপারেও ঠিক সীমান্তের ওই পারে গাড়িগুলি অপেক্ষা করছে। কাগজের সামান্য আনুষ্ঠানিকতা কিছুটা বাকি আছে, সেটা অল্প সময়ের মধ্যেই সম্পন্ন হবে এবং আর কয়েক মিনিটের মধ্যে এপারে চলে আসবে বলে আমরা জানতে পেরেছি। আমরা যেটা শুনতে পেরেছি যে সেই মরদেহগুলি এইখানে যে আপনি গাড়িগুলি একটু আগে দেখলেন, ওই সরাসরি মরদেহবাহী ওপারের গাড়ি থেকে এই গাড়িতে কফিনগুলি হস্তান্তর করা হবে, কফিনগুলি তোলা হবে। এরপর এখানে ইমিগ্রেশন কর্তৃপক্ষ যেটা বলছেন, এখানে খুব স্বল্প সময়ের আনুষ্ঠানিকতা রয়েছে। সেই আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে খুব বেশি সময় লাগবে না। তারপরে সরাসরি গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হবে যে মরদেহগুলি। এবং কুষ্টিয়ার সাংবাদিকরা এর আগে যেটা জানিয়েছিলেন, তাদের স্বজনরা জানিয়েছিলেন যে তারা নিয়ে যাওয়ার পরে সরাসরি দাফন করবেন এবং সৎকার করবেন। একই তথ্য জানিয়েছেন সাভারের যে ব্যবসায়ী নিহত হয়েছেন জুবায়ের বাবু, তার স্বজনেরাও। আপনি দেখতে পাচ্ছেন যে সীমান্তের ওপারেই ভারত অংশে সেখানকার সীমান্ত রক্ষী বাহিনী, ইমিগ্রেশন কর্তৃপক্ষ, কাস্টমস কর্মকর্তারা সহ অ্যাম্বুলেন্স অপেক্ষা করছে। তাদের আনুষ্ঠানিকতা শেষ হলে এপারে আসবে এবং নোম্যান্স ল্যান্ডেও মানুষের ভিড় রয়েছে, স্বজনদের ভিড় রয়েছে। এই পরিস্থিতিতে অল্প কিছুক্ষণের মধ্যেই এই পর্ব শেষ হবে এবং মরদেহগুলি নিজ নিজ গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হবে। আপনি নিশ্চয়ই তখন সর্বশেষ খবর জানাবো। শাহনাজ, এই পর্যন্তই। তহিদুর রহমান, আপনাকে ধন্যবাদ। বেনাপোল বন্দর দিয়ে কিছুক্ষণের মধ্যে 5 জনের মরদেহ হস্তান্তর করার প্রক্রিয়া হবে। এই নিয়ে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন তহিদুর রহমান। এদিকে কলকাতায় হোটেল শিখাইনে নিহত আলিমুজ্জামানের দাফন সাতক্ষীরার গ্রামের বাড়িতে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এ নিয়ে খবর জানাতে যুক্ত হচ্ছেন আমিনা বিলকিস ময়না। বাদ জোহর আলিমুজ্জামান সাজুর মরদেহ দাফনের কথা রয়েছে। দাফনের সবশেষ কি অবস্থা এবং তার এমন মৃত্যুতে তার স্বজন এবং শুভানুধ্যায়ীরা কি বলছেন? শাহনাজ, আমি দাঁড়িয়ে আছি আলিমুজ্জামান সাজুর বাড়িতে। এখানে আসলে আপনি দেখলে অবাক হবেন। এখানে মানুষ, শত শত মানুষ, তারা কিন্তু এসেছেন এক নজর দেখার জন্য আলিমুজ্জামানের মুখটি। এখানে আপনি জানেন যে কলকাতায় অগ্নিদগ্ধ হয়ে এই আলিমুজ্জামানের তার মরদেহ কিন্তু দুপুর 12টা 15 মিনিটে ভোমরা স্থল বন্দরে এসে পৌঁছায় এবং
সেখান থেকে তার বাড়িতে আনা হয়। এখানে আনার পর গোসল শেষে তাকে কাফন পরানো হয়েছে এবং এখন লাশ বাহী গাড়িতে, ফ্রিজিং গাড়িতে তাকে নেওয়া হয়েছে। এখান থেকে বরেয়া বল ফিল্ডে নিয়ে যাওয়া হবে তাকে জানাজার নামাজ পড়ানোর জন্য। এবং জানাজার নামাজ পড়ানো শেষেই কিন্তু এই যে আপনি দেখতে পাচ্ছেন কবর স্থান, এখানেই তাকে কিন্তু চিরনিদ্রায় শায়িত করা হবে। এখানে যারা তার এখানে বলে রাখা দরকার তিনি অবিবাহিত, তার স্বামী, তার স্ত্রী, সন্তান কেউই নেই। তার ভাই বোনেরা আছেন, তারা কিন্তু এখানে শোকে একেবারে বিহ্বল হয়ে আছেন। এখানেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে সাজুকে। এই ছিল সাজুর বাড়ি থেকে তার দাফনের সর্বশেষ খবরাখবর। শাহনাজ। জি, আমিনা বিলকিস ময়না সাতক্ষীরা থেকে যুক্ত হয়েছিলেন। আমিনা বিলকিস ময়লা। জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেয় সশস্ত্র বাহিনী। এ সময় স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন নতুন রাষ্ট্রপতি। পরে স্মৃতিসৌধ, জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো সাভার জাতীয় স্মৃতিসৌধে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সাথে ছিলেন 3 বাহিনীর প্রধান। শনিবার সকাল 10:30টার দিকে 71-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান নতুন রাষ্ট্রপ্রধান। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। পরে সশস্ত্র সালাম দেয় সশস্ত্র বাহিনীর চৌকস দল। শ্রদ্ধা নিবেদন শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি। স্মৃতিসৌধ প্রাঙ্গণে রোপণ করেন একটি গাছ। 71-এ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব শুরু করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 71 থেকে 24 দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের স্বপ্ন বাস্তবায়নে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে কাজ করতে সক্ষম হবেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে নবনিযুক্ত 3 মন্ত্রী এবং 2 প্রতিমন্ত্রী আসেন সাভার স্মৃতিসৌধে। শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি, করেন মোনাজাত। শ্রদ্ধা শেষে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় জানান স্থানীয় সরকার মন্ত্রী। আর পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে প্রাধান্য পাবে দেশের স্বার্থ। প্রধানমন্ত্রীর ভারত সফরে কোনো শর্ত দেয়া হয়নি বলেও দাবি করেন তিনি। বারবার বাংলাদেশে গণতন্ত্রের যে পরিক্রমা সেটা ব্যাহত হয়েছে এবং বারবার বিএনপি সেটাকে নতুন করে প্রচেষ্টা নিয়েছে এদেশকে গণতন্ত্রের পথে নিয়ে যাওয়ার জন্য। যদি কালকের ভিতরে আমরা একটা অনেকে পারি, উই ক্যান ডু ইট নেক্সট উইক, উই ক্যান ভিজিট নেক্সট উইক অর দ্য উইক আফটার। এখানে কোনো রাশ নাই, এখানে আলাপ আলোচনার বিষয় আছে, এখানে গ্রাউন্ড ওয়ার্ক করার বিষয় আছে। এরপর শ্রদ্ধা জানাতে আসেন নবনিযুক্ত তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ। এ সময় তিনি বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করার অঙ্গীকার করেন। দায়িত্ব পেয়েছি, কালকে থেকে অফিস করা আরম্ভ করব। আমি গেলে আসলে বুঝতে পারবো যে এই মন্ত্রণালয়ের কাজের পরিধিটা কত বড় এবং আসলে প্র্যাকটিক্যাল কি প্রবলেম আসে। এদিন নতুন মন্ত্রীরা জিয়া উদ্যানে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতেও শ্রদ্ধা জানান। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। ঠাকুরগাঁও 1 আসন শূন্য ঘোষণা করা হয়েছে। জাতীয় সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার দিন থেকেই ঠাকুরগাঁও 1 আসনটি শূন্য হয়েছে। সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তির অনুলিপি নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। পাশাপাশি বিষয়টি বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশের নির্দেশও দেওয়া হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি। সিলেটের ওসমানীনগরে তেলবাহী লরি এবং সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে 4 জনের, আহত হয়েছেন আরও 3 জন। পুলিশ জানিয়েছে শেরপুর থেকে সিলেটে যাচ্ছিল সিএনজি চালিত অটোরিকশাটি। দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণগ্রাম এলাকায় বিপরীতমুখী তেলবাহী লরির সাথে সংঘর্ষ হয়।
অটোরিকশার আহত 7 যাত্রীকে উদ্ধার করে সিলেট মেডিকেলে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান 4 জন। এদিকে নাটোরের হরিশপুরে বাস চাপায় 2 জন নিহত হয়েছেন। আটক করা হয়েছে দুর্ঘটনা কবলিত বাসটি। আর বগুড়ার মোকামতলাতে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির ট্রাকের চাপায় এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। দুর্ঘটনার খবর জানাতে এই মুহূর্তে সিলেট থেকে যুক্ত হচ্ছেন আজহারউদ্দিন শিমুল। শিমুল, তেলবাহী লরি এবং সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ কিভাবে হলো? যে 4 জন নিহত হয়েছেন তাদের পরিচয় জানা গেছে কিনা, আর আহত 3 জনের কি অবস্থা? শাহনাজ, আমরা এই মুহূর্তে রয়েছি সিলেট এমএজে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের যে ইমার্জেন্সি ও ক্যাজুয়াল একটি বিভাগ রয়েছে সেই বিভাগের সামনে, এবং এই ঘটনায় এখন পর্যন্ত 4 জন মারা গিয়েছে এবং তাদের পরিচয় শনাক্ত হয়েছে। একই পরিবারের 3 জন, অর্থাৎ স্বামী স্ত্রী ও তাদের 8 বছর বয়সী এক সন্তান মারা গিয়েছে এবং একজন সিএনজি চালক যিনি লালন মিয়া নামে এখানে লিপিবদ্ধ করা হয়েছে তার নাম। একই সাথে 3 জন কিন্তু এই ঘটনায় আহত হয়েছেন। তাদেরকে ওসমানী হাসপাতালের বিভিন্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে এখানকার যিনি পরিচালক রয়েছেন তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন। ঘটনার সূত্রপাত মূলত আজকে বেলা 2টার পরে হাইওয়ে পুলিশ আমাদেরকে নিশ্চিত করেছে যে সিএনজি চালিত যে অটোরিকশাটি ছিল সেটা শেরপুর থেকে যাত্রী নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওনা হয়েছিল এবং একই সাথে সিলেট থেকে পদ্মা অয়েলের ট্যাঙ্ক লরিটি ঢাকার দিকে যাচ্ছিল বলে আমরা নিশ্চিত হয়েছি। এবং ঘটনাস্থলে কিন্তু 7 জনকে উদ্ধার করে এই হাসপাতালে নিয়ে আসার পর 4 জনে কিন্তু মারা যান এবং 3 জনকে গুরুতর অবস্থায় বিভিন্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এবং শেরপুর হাইওয়ে থানার ওসি নিশ্চিত করেছেন যে দুটি যানবাহন রয়েছে, অর্থাৎ সিএনজি চালিত অটোরিকশা এবং যে ট্রাকটি রয়েছে সেগুলো জব্দ করা হয়েছে এবং সেগুলো শেরপুর হাইওয়ের যে থানা রয়েছে সেখানের ইয়ার্ডে রাখা হয়েছে। সব মিলে শাহনাজ আমার কাছে এই ছিল সড়ক দুর্ঘটনা সবশেষ। জি, আজহারউদ্দিন শিমুল, আপনাকে ধন্যবাদ। তেলবাহী লরি এবং সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে সিলেটে 4 জন নিহত হয়েছিলেন, এ নিয়ে জানাচ্ছিলেন আজহারউদ্দিন শিমুল। এদিকে রাজবাড়ীর গোয়ালন্দে দিনে দুপুরে ঘরে ঢুকে চা দোকানিকে গলা কেটে হত্যা করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছে দুপুরে ফারুকের মরদেহ দেখে খবর দেয়া হয় পুলিশকে, পরে গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ফারুক শেখ গোয়ালন্দ উপজেলার দৌলদিয়াতে চায়ের দোকান চালাতেন। হত্যার কারণ এখনও জানা যায়নি। ঝিনাইদহের কালীগঞ্জে গরু চুরির অপবাদে গণপিটুনিতে 1 জন নিহত হয়েছে, আহত হয়েছেন আরও 1 জন। পুলিশ জানিয়েছে গরু চুরি করতে গিয়ে ধরে ফেলে এলাকাবাসী। এ সময় গণপিটুনি দিলে ঘটনাস্থলে মারা যান 1 জন। 2 জনের পরিচয় এখনও মেলেনি। এদিকে খুলনার হরিণটানায় জোড়া খুনের ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর লালমনিরহাটে শিক্ষকের মৃত্যুতে ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। এ ঘটনায় জড়িতদের বিচার দাবি সবার। তাই প্রথম ধারণা যে প্রথম অ্যাটাক করছিল তার উপরে তার বোন নিয়ে চলে গেছে, কেস মামলাও হয়েছে, এটা নিয়ে মামলা মোকদ্দমা হয়েছে। এখন আমাদের ধারণা রক্তাক্ত অবস্থায় ফারুক শেখের নিজ ঘরেই তার লাশ পেলাম। ক্রাইম সিনকে সংবাদ দিয়েছি, সিআইডির ক্রাইম সিন আসছে। ক্রাইম সিন আমরা সহ ঘটনাস্থল পর্যবেক্ষণ পর্যালোচনা, লাশের সুরতাল, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাজবাড়ী থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সুমন বিশ্বাস। সুমন বিশ্বাস, যেমনটি জানাচ্ছিলাম যে রাজবাড়ীর গোয়ালন্দে দিনে দুপুরে ঘরে ঢুকে একজনকে গলা কেটে হত্যা করা হয়েছে, এমন ঘটনা কিভাবে ঘটলো এবং এ বিষয়ে যারা অপরাধী তাদেরকে গ্রেপ্তার করা গেছে কিনা, এই বিষয়ে কোনো মামলা হয়েছে কিনা? শাহনাজ, প্রথমে বলি এখনো এ বিষয়ে কোনো মামলা বা কাউকে আটক গ্রেপ্তার পুলিশ করতে পারেনি। তবে ঘটনাস্থলে এসে আমরা যেটি দেখেছি যে এই চা দোকানি সারা রাত বোতলে চায়ের দোকানদারি করে সকালে কিন্তু বাসায় তার স্ত্রীর সাথে বিচ্ছেদ হওয়ার কারণে বাড়িতে তিনি একলাই থাকেন এবং দুপুরে 12টার দিকে একবার তিনি উঠেছিলেন বলে তার ছোট ভাই জানাচ্ছেন এবং 1:30টার দিকে তার বড় ভাই তার খাবার নিয়ে আসে এবং খাবার নিয়ে এসে ঘরের ভিতর ঢুকে দেখে মরদেহটি মেঝেতে পড়ে আছে, তার গলা কাটা, হাত কাটা, রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তারপর পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এটি কিন্তু একদম পৌরসভার মধ্যে এবং পাশেই বাড়ির সাথেই কিন্তু বাজার, এবং এই বাড়িতে তিনি একলাই থাকতেন। তার যে বাকি 2 ভাই, বড় ভাই অন্য বাড়িতে থাকতেন আর ছোট ভাই তার স্ত্রীকে নিয়ে অন্য একটি উপজেলায় বসবাস করেন। ফলে এই বাড়িতে তিনি আমরা
শুনেছি যে তিনি একাই থাকতেন এবং তার স্ত্রীর সাথে ছাড়াছাড়ি হওয়ার পরে তার বড় ভাই এখানে প্রতিদিন দুপুরে এসে খাবার দিয়ে যেতেন। তবে পুলিশ যেটি বলছে যে এই ঘটনার পরপরই তারা এখানে কিন্তু নজরদারি বা পুলিশ গোয়েন্দা তথ্য সংগ্রহ শুরু করেছে এবং যারা অপরাধী কিভাবে ঘটনাটি ঘটলো, কারা ঘটলো সেটি খতিয়ে তারা দেখছে এবং গ্রেপ্তারের চেষ্টা করছে। শাহনাজ, এই ছিল এখানকার পরিস্থিতি। জি, সুমন বিশ্বাস, আপনাকে ধন্যবাদ। রাজবাড়ী থেকে যুক্ত হয়েছিলেন সুমন বিশ্বাস। লালমনিরহাটে মাদক জুয়া এবং ক্যাসিনোর প্রতিবাদ করায় হামলার শিকার সেই শিক্ষক মারা গেছেন। শিক্ষক আরিফুল ইসলামের মৃত্যুর খবরে অভিযুক্তদের বাড়িঘরে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে স্থানীয়রা। এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে এলাকাতে। এ নিয়ে আরও জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন মাহফুজ বকুল। মাহফুজ বকুল, অপরাধীদের সবাইকে ধরা গেছে কিনা এবং এই ঘটনা নিয়ে পুলিশ কি বলছে এবং অপরাধীদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, এ নিয়েও সবশেষ খবরাখবর জানাবেন। তথ্য পাওয়া গেছে গত কয়েকদিন আগে র্যাব একজনকে অভিযান চালিয়ে গ্রেফতার করেছিল, তারপরে কিন্তু তেমন গ্রেফতার করা হয়নি। এবং এই ঘটনায় কিন্তু তার পরিবার এবং আত্মীয় স্বজনরা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন করছেন যে আসলে যখন তারা মামলা দায়ের করেছিল খুব দ্রুত সময়ের মধ্যে আসামিরা জামিন পেয়েছে এবং তারা পরবর্তীতে কিন্তু বিভিন্ন জায়গায় আবারও হুমকি ধামকি দেওয়ার চেষ্টা করেছে, যে আসলে পুলিশ সেই সময় আবারও পরবর্তীতে যখন হুমকি ধামকি দেওয়া হয়েছিল শিক্ষা, স্বাস্থ্য, দখল, দূষণ, যোগাযোগ কিংবা সরকারি সেবা, নিজ এলাকার সমস্যা সবচেয়ে ভালো জানেন সেখানকার মানুষ। শুধু জানেন না এর সমাধান কোথায়, আর সমাধান হলেও কতদিন সময় লাগতে পারে। স্থানীয়দের নানা ভোগান্তির চিত্রে আমরা তুলে ধরতে চাই, পৌঁছে দিতে চাই দায়িত্বশীলদের কাছে। সেই ধারাবাহিকতায় আজ ময়মনসিংহে অটোরিকশার দৌরাত্ম্য, যানজট এবং দুর্ভোগের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ কর্ণিক। সুলতান মাহমুদ কর্ণিক, যেমনটি বলছিলাম যে অটোরিকশার দৌরাত্ম্য, যানজট এবং জনদুর্ভোগের পিছনে ময়মনসিংহে মানুষ অতিষ্ঠ। এর পেছনে কারা দায়ী আর দায়িত্বশীল যারা আছেন তারা তাদেরকে সতর্ক কেন করতে পারছেন না এবং এই দুর্ভোগ নিয়ে এলাকাবাসী কী চাচ্ছেন, তারা কী ধরনের সমাধান চান? শাহনাজ, ময়মনসিংহ নগরবাসীকে যদি জিজ্ঞেস করা হয় যে এই শহরের সবচেয়ে প্রধান সমস্যা কি, সবাই কিন্তু এক বাক্যে বলে সেটি হচ্ছে যানজট। আর এই যানজটের পেছনের অন্যতম কারণ হচ্ছে 3 চাকার যান, অটোরিকশা, ব্যাটারি চালিত অটোরিকশা এবং চিকন চাকার যে রিক্সা রয়েছে সেটি। এবং এই যে এই দৌরাত্ম্য কিন্তু কোনোভাবেই কমছে না। নতুন নতুন যারা দায়িত্ব পায় তারাও দেখেছি এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা আছেন, যারা সংশ্লিষ্ট যারা কাজ করছেন, তারাও আসলে চেষ্টা করেন, কিন্তু এর সমাধানটি কিন্তু এখনো পর্যন্ত কাঙ্ক্ষিত যে ফলাফল, সেই ফলাফলটি কিন্তু এখনো পর্যন্ত নগরবাসী যারা আছে তারা কিন্তু সুফলটি ভোগ করতে পারছে না। এবং এই যে সংকট, এই সংকট সমাধানের জন্য আসলে নাগরিক সমাজের প্রতিনিধিরাই বা কী ভাবছেন। আমার সাথে যুক্ত হয়েছেন সচেতন নাগরিক কমিটির একজন সদস্য। আমরা একটু জানতে চাইবো তার কাছ থেকে, একটু জানাবেন যে এই যে অটোরিকশার যে বিশৃঙ্খলা, এর সমাধানের জন্য সুনির্দিষ্ট কোনো প্রস্তাবনা কি আপনাদের আছে? অটোরিকশার যে বিশৃঙ্খলা আপনি যেটা বলছেন, এটার প্রধান দায় হচ্ছে যারা যাত্রী, আমরা নিজেরা আসলে ভালো না। আপনি দেখবেন যে ময়মনসিংহে গাঙ্গিনাপাড় থেকে নতুন বাজার হাঁটার পথ, এখানেও আমরা অটোরিকশায় চাপি। আমরা মনে করি অটোরিকশা আমাদেরকে যাত্রী হিসেবে তুলে বাসায় ঢুকে বেডরুমে গিয়ে নামিয়ে দিয়ে আসবে। আমাদের চেতনাটা হয়ে গেছে এমন। এই কারণে অটোরিকশার দূরত্বটাও বাড়ছে, চাহিদা বাড়ছে, দূরত্বও বাড়ছে। আমরা কিন্তু কোনো যাত্রী কিন্তু বলছে না যে অটোরিকশার ভাড়া বেশি বা অটোরিকশা চলাচলে অসুবিধা হচ্ছে ভাড়ার কারণে, এটা না। তারা টাকা খরচ করছে যাদের আছে, এবং এই কারণে দিন দিন অটোরিকশার এই দূরত্বটা বাড়ছে। এবং আপনি একটা জিনিস খেয়াল করবেন, অটোরিকশার আমরা যখন কথা বলি প্রশাসনের সাথে একটি বিষয়ে বলেছি, সেটি হচ্ছে যে কোনো অটোরিকশার আপনি দেখবেন যে লুকিং গ্লাস নাই, কোনো অটোরিকশার পাবেন না। হয়তো ভাগ্য ভালো থাকলে 2-1টার পেতে পারেন, লুকিং গ্লাস না। তো যে জিনিসটা মোটর চালিত এবং তার লুকিং গ্লাস নেই, পিছনে কোন গাড়িটা তাকে ওভারটেক করছে বা সে ডানে যাচ্ছে না বামে যাচ্ছে, এই কোনো বিষয়ে কিন্তু কোনো গাড়ি পিছনে জানতে পারে না। আপনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যান, গিয়ে দেখেন যে অটোরিকশার কারণে অনেকেই এই সমস্যার মধ্যে পড়ছে, দুর্ঘটনার শিকার হচ্ছে। তা আমরা চাচ্ছি যে সরকার এটিকে, বা যে প্রশাসন, স্থানীয় প্রশাসন, এটিকে একটি শৃঙ্খলার মধ্যে এবং সীমিত আকারে নিয়ে আসুক। আর আমরা যারা সাধারণ মানুষ আছি তারা তাদের স্বভাবগুলো একটু ভালো করুক, এই আর কি।
ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে যিনি রয়েছেন তিনি বলছিলেন, তবে একটি কথাই কিন্তু ঘুরে ফিরে উঠে এসেছে। বলে রাখি যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনে প্রায় 17,000 নিবন্ধিত অটোরিকশা, মিশুক এবং যে চিকন চাকার যে যান সেটি কিন্তু রয়েছে। এর বাহিরে আরও অন্তত 10 থেকে 15,000 অবৈধভাবে চলাচল করছে। যে বিষয়টি উঠে এসেছে সেটি হচ্ছে যে একটি সুনির্দিষ্ট একটি নীতিমালা দরকার এবং এই অটোরিকশাকে নিয়ন্ত্রণ করার জন্য সকলের যেরকম সমন্বিত উদ্যোগ দরকার, পাশাপাশি সচেতনতার কোনো বিকল্প নেই, এটি বলছেন প্রত্যেকে যারা আছেন তারা। শাহনাজ। যে সুলতান মাহমুদ কনিক ময়মনসিংহ থেকে নাগরিক জীবনের নানা ভোগান্তির খবর জানাচ্ছিলেন সুলতান মাহমুদ কনিক। দেশের 14টি ঝুঁকিপূর্ণ উপজেলাতে প্রথম ধাপে প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের উদ্বোধন হয়েছে। সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের টিকা কেন্দ্রে কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব শ্যামল। জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ক্যাম্পেইনের আওতায় 22 আগস্ট থেকে 21 সেপ্টেম্বর পর্যন্ত প্রথম ডোজ এবং 26 সেপ্টেম্বর থেকে 25 অক্টোবর পর্যন্ত দ্বিতীয় রাউন্ড টিকাদান চলবে। এদিকে কলেরার ঝুঁকি মোকাবিলাতে মুন্সিগঞ্জ সদরেও শুরু হয়েছে ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন। মুন্সিগঞ্জের প্রায় 3,54,000 মানুষকে এই টিকা দেয়া হবে। শরীয়তপুরের জাজিরার বিলাসপুর, যেখানে সংঘাত সংঘর্ষে ককটেল বিস্ফোরণ নিত্যদিনের ঘটনা। উদ্বেগের বিষয়, অর্থের বিনিময়ে ভয়ঙ্কর এই ককটেল তৈরির কাজে জড়িয়ে পড়ছে স্থানীয় তরুণরা। নুরুল আমির রবিনের রিপোর্টে বিস্তারিত। ককটেল বিস্ফোরণের শব্দ, বারুদের গন্ধ আর আধিপত্যের বিরোধ, সব মিলিয়ে যেন আতঙ্কের জনপদ শরীয়তপুরের জাজিরা। স্থানীয় বিরোধের জেরে ককটেলের ব্যবহার দীর্ঘদিনের। তা ছাপিয়ে নতুন উদ্বেগ, এই কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে স্থানীয় তরুণ ও যুবকরা। অভিযোগ, টাকার বিনিময়ে তরুণদের দিয়ে তৈরি হচ্ছে ককটেল। কেউ শিখছে বিস্ফোরণ তৈরির কৌশল, কেউ আবার সংঘর্ষের সময় তা বহন ও নিক্ষেপের। ভাড়াভিত্তিক অন্য এলাকাতেও নেওয়া হচ্ছে এসব তরুণদের। যেমন আমি দল করতে চাচ্ছি না, আমার মামলা দিয়ে দিছে। এখন যেই দলের সাথে মামলা দিছে, আমার তো হাজিরার জন্য তাদের সাথে একটা সংযোগ রাখতে হইতেছে, কারণ এই ইনভেস্টটা তারাই করব। বিলাসপুরের বাইরে আশেপাশে যত এলাকা আছে সব এলাকায় বিলাসপুর থেকে বোমাগুলো সাপ্লাই হয়। ইভেন এরকম হয় যে বোমা যায় ফাটাই দিয়ে আসে। চলতি বছরের 8 জানুয়ারি বিলাসপুরে ককটেল তৈরির সময় বিস্ফোরণে নিহত হন নবীন, সোহান ও নয়ন। পরিবারগুলোর অভিযোগ, জোর করে এই কাজে জড়ানো হয়েছে তাদের। স্থানীয়রা জানান, আধিপত্যের দ্বন্দ্বে ককটেলের ব্যবহার হচ্ছে 15 বছর ধরে। আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছে বোমাকুদ্দুস সহ অনেকেই। বোম বানাইতে লাগবো 10,000, দেয় 2 লাখ টাকা। জেনে লাগবো একজন কারিগরে দেখা যায় একজন কাজ করলে পাইব 2,000 টাকা, আরে 20,000 টাকা অফার দিয়া লয়ে গেছে, নিয়ে 3টারে খেয়া লাইছে, বানাইতে যে মরিয়া গেছে। বিলাসপুর দিলে দেখা নাম হয়ে গেছে, মনে করেন বিলাসপুরে বছরের ভিতরে মনে করেন দেখা গেছে 7 মাসই থাকে গ্যাঞ্জাম, সেই জন্য বিলাসপুর একটা ভাইরাল। পুলিশ বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর তারা। বোমা তৈরি কারিগর তাদের অনেকেই আমরা গ্রেপ্তার করেছি। পাশাপাশি যে মামলাগুলো এখনও আপনার তদন্তাধীন আছে, সেই মামলাগুলোকে আমরা প্রতি সপ্তাহে আমাদের একটা মনিটরিং কমিটি আছে, আমরা তাদের প্রতিদিন আপডেট অগ্রগতিগুলো দেখছি। সবশেষ গত 10 আগস্ট জাজিরায় আধিপত্যের দ্বন্দ্বে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে নিহত হন 1 জন, হাতের কবজি বিচ্ছিন্ন সহ আহত হন 6 জন। পুলিশের তথ্য বলছে, গত 10 বছরে ককটেল বিস্ফোরণে প্রাণ গেছে 12 জনের। অঙ্গহানি সহ আহতের সংখ্যা 5 শতাধিক। বছরের পর বছর ধরে চলমান আধিপত্যের দ্বন্দ্ব, সংঘাতের সংস্কৃতি আর তরুণদের ব্যবহার, সব মিলিয়ে তৈরি হয়েছে এক ভয়ঙ্কর বাস্তবতা। তাই প্রশ্ন থেকেই যায়, একজন বোমাকুদ্দুসকে আটক করলেই কি সমস্যার সমাধান মিলবে, নাকি খুঁজে বের করতে হবে সেই নেপথ্যের অর্থদাতা, সরবরাহকারী এবং সংঘাতের পৃষ্ঠপোষকদের। নুরুল আমিন রবিন, চ্যানেল 24, শরীয়তপুর। বেনাপুর বন্ধ চেকপোস্টে দিয়ে 5টি মরদেহ দেশে আসার কথা, এই নিয়ে খবরাখবর জানাতে যুক্ত হচ্ছেন তহিদুর রহমান। তহিদুর রহমান, মরদেহগুলো এখন কোথায় আছে এবং হস্তান্তরে আর কত সময় লাগতে পারে?
শাহনাজ, মরদেহ হস্তান্তর প্রক্রিয়া আসলে শুরু হয়ে গেছে। ইতিমধ্যে নোম্যান্স ল্যান্ডে 2টি অ্যাম্বুলেন্সে 4টি মরদেহ হস্তান্তর সম্পন্ন হয়েছে। এখন ইতিমধ্যে আমার ভারতীয় যে অ্যাম্বুলেন্স সেখান থেকে বাংলাদেশি অ্যাম্বুলেন্সে মরদেহগুলি হস্তান্তর করা হয়েছে। একটি মরদেহ বাকি আছে, যেটা সাভারের ব্যবসায়ীর। সেই মরদেহটিও এখনই এই নোম্যান্স ল্যান্ডে, এটা ভারত বাংলাদেশের যে সীমান্তর শূন্যরেখা, এখানে বাংলাদেশি অ্যাম্বুলেন্স প্রবেশ করবে এবং ভারতীয় অ্যাম্বুলেন্স যেটি অবস্থান করছে আপনি দেখতে পাচ্ছেন, সেটা সরে যাবার পরে এখানে আরো একটি গাড়ি ঢুকবে। এই অ্যাম্বুলেন্সে মোজাম্মেল বাবু, ব্যবসায়ী, যিনি আমিনবাজার ঢাকা সাভারের, তার মরদেহটি হস্তান্তরের মধ্য দিয়ে ভারত থেকে এপারে ভারতীয় কর্তৃপক্ষের আনুষ্ঠানিকতা শেষ হবে। এরপর বাংলাদেশ অংশে সামান্য আনুষ্ঠানিকতা আছে, সেটা হয়তো 10 থেকে 15 মিনিট সময় লাগবে বলে আমাদেরকে ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছেন। সর্বশেষ যে গাড়িটি সেটিও প্রবেশ করেছে নোম্যান্স ল্যান্ডে। এই লাশবাহী গাড়িতেই সর্বশেষ মরদেহটি তোলা হবে ভারতীয় অ্যাম্বুলেন্স থেকে। এরপরেই সম্পন্ন হবে সকল প্রক্রিয়া। অর্থাৎ গত 2 দিন ধরে স্বজনরা যে অপেক্ষা করছিলেন তাদের মরদেহ গ্রহণের জন্য, সেই গ্রহণ প্রক্রিয়া শেষ হতে যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যে। অর্থাৎ নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে মরদেহগুলো নিয়ে তাদের স্বজনরা রওনা হবেন। শাহনাজ। জি, তৌহিদুর রহমান, আপনাকে ধন্যবাদ। বেনাপোল দিয়ে 5টি মরদেহ দেশে পৌঁছেছে। কিছুক্ষণের মধ্যে হস্তান্তর প্রক্রিয়া শেষ হতে যাচ্ছে। ছুটির দিনে পর্যটন স্পটগুলোতে ভিড় বাড়ে ভ্রমণ পিপাসুদের। রাঙ্গামাটিতে কেমন পরিস্থিতি, তাই জানাতে যুক্ত হচ্ছেন জিয়াউল হক। জিয়াউল হক, এই সপ্তাহের ছুটিতে রাঙ্গামাটিতে পর্যটকদের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? এই ছুটির দিনগুলোতে বিশেষ করে শুক্রবার এবং শনিবারে পর্যটকদের পদচারণায় মুখর থাকে। বিশেষ করে কাপ্তাই হ্রদের যে নৈসর্গিক সৌন্দর্য, সেটি আসলে প্রথমে ভ্রমণ করেন যে পর্যটকরা, এবং এরপরে আশেপাশে যে ঝর্ণাগুলো রয়েছে এবং অনেকে ট্রেকিং করে যে ধূপপানিছড়া ঝর্ণা, সুপুরম ঝর্ণা সহ যে ঘাগড়া ঝর্ণা, সেটি আসলে তারা অবলোকন করেন। এছাড়া রাঙামাটি এইসব পর্যটন কেন্দ্র ছাড়াও রয়েছে যে সাজেক ভ্যালি, সেখানেও পর্যটকদের পদচারণায় মুখর রয়েছে। এবং আমরা সেখানকার যে রিসোর্ট মালিক সমিতির যেটা জানতে পেরেছি, তারা যেটা বলছে শুক্রবার শনিবারের ব্যাপক পর্যটকের আগমন ছিল। এই বর্ষার এই সময়টাতে যে পাহাড়ের যে প্রকৃতির সৌন্দর্য, সেটি তারা দেখতে ইতিমধ্যে আসলে বুকিং দিয়েছেন এবং ঘুরে যাচ্ছেন। তবে এখানকার মনে করছেন যে পর্যটক ব্যবসায়ীরা মনে করছেন যে এই সময়টাতে আসলে ব্যাপক পর্যটকের আনাগোনা অন্যান্য বছর থাকলে এই বছরের পর্যটকের আনাগোনা কিছুটা কম। তবে তাদের যে প্রত্যাশা সেই সময় না হলেও ভালো পর্যটকের আনাগোনা না হতে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভালো হচ্ছে বলে জানিয়েছেন। এটা রাঙ্গামাটি পর্যটন কেন্দ্র ছাড়াও এখানকার টেক্সটাইল মার্কেট রয়েছে বা যে টুরিস্ট বোর্ড রয়েছে, সেই বোর্ডগুলোতে হচ্ছে পর্যটক ঘুরে বেড়াচ্ছেন। যারা পর্যটক এসেছেন, যারা ঘুরে বেড়াচ্ছেন, তারা যেটি বলছেন রাঙ্গামাটির এই সৌন্দর্য তারা দেখতে বর্ষার সময়টি সবচেয়ে বেশি ভালো উপযুক্ত সময় মনে করছেন। এখানকার যে নদীর যে কাপ্তাই হ্রদের যে স্বচ্ছ নীল জলরাশি, সেটি আসলে সবচেয়ে তাদের বিমোহিত করেছে। আশেপাশে যে সুবলং ঝর্ণা আসলে তারা ঘুরে বেড়াচ্ছেন এবং সবচেয়ে এখানকার যে পর্যটক যারা ঘুরে বেড়াচ্ছেন তাদেরকে আসলে টুরিস্ট পুলিশের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে বলে তারা আমাদেরকে টুরিস্ট পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এই ছিল রাঙ্গামাটি থেকে আমার কাছে সবশেষ। জি, জিয়াউল হক, রাঙ্গামাটিতে এই সপ্তাহে পর্যটকদের উপস্থিতি নিয়ে জানাচ্ছিলেন জিয়াউল হক। এই ছিল মেগা ডিজিটাল স্কেল দেশ 24। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।